নিজের ছাত্রী মায়াকে যে বিয়ে করতে হবে সেটা কোনোদিন স্বপ্ন ভাবিনি। মা বাবা জোর করে ক্লাস 9-এ পুরো মায়ার সাথে বিয়ে করে দিয়েছে। যে মেয়েকে বিগত 2 বছর ধরে পড়িয়ে আসছি, স্নেহ মমতা দিয়েছি স্টুডেন্ট হিসেবে, সেই মেয়েকে আজ নিজের বউয়ের রূপে দেখতে হচ্ছে। সেটা যেন আকাশ জমিন এক হয়ে যাওয়ার মতো ব্যাপার। মায়া এখন আমার বউ, সেটা ভাবতেই গা শিউরে উঠছে। না, আমি মায়াকে বউ হিসেবে মানি না, কোনো দিনও মানব না। বাসরঘরের সামনে দাঁড়িয়ে আছি। আজ মায়ার সাথে আমার বিয়ে হয়েছে। বাসরঘরে বসে আছে মায়া। তখনই আম্মুর আগমন। কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? ভিতরে যা, বৌমা অপেক্ষা করছে তো। আম্মু, তোমরা আমার জীবনটাকে এভাবে শেষ করে দিলে। শেষমেশ নিজের ছাত্রীকে বিয়ে করতে হলো আমাকে। এর থেকে ভালো ছিল তোমরা আমায় মেরে ফেলতে। আম্মু বলল, তোর জীবন আমরা শেষ করিনি, বরং গুছিয়ে দিয়েছি। এটাকে যদি তোর খারাপ মনে হয় তাহলে আমার আর কি বলার আছে। এটা কি জীবন গোছানো বলে আম্মু? আম্মু বলল, আকাশ, আমি তোর মা, তোর খারাপ কখনোই চাইবো না। হ্যাঁ, হয়তো অন্য মেয়ের সাথে তোর বিয়ে দিলে তুই মেনে নিতে পারতি, কিন্তু মায়া অনেক ভালো মেয়ে, তাই তোর সাথে তার বিয়ে দিয়েছি। সে অনেক সুখে রাখবে তোকে। আম্মু, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো স্বার্থপর মা। আমার জায়গা থেকে নিজেকে একবার বসিয়ে দেখো, তারপর বুঝে যাবে কতটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে আছি আমি। আম্মু বলল, আকাশ, তুই আমায় স্বার্থপর ভাবিস আর যাই ভাবিস না কেন, একটা সময় তুই নিজে আমাকে বলবি যে মা, তুমি আমার জন্য বেস্ট পার্টনার চয়েস করেছো। আমি বললাম, সেটা কখনই বলবো না আম্মু। আম্মু বলল, সেটা সময়ে দেখা যাবে। যা এখন ভিতরে, বৌমা অপেক্ষা করছে। তারপর আমায় ঠেলে বাসুরঘরে পাঠিয়ে দিল। মনে হচ্ছে যেন জেলখানার কয়েদি আমি। বাসুরঘরে ঢুকে দেখি মায়া চুপচাপ বসে আছে, মাথায় লম্বা একটা ঘোমটা দেওয়া। ইচ্ছে করছে গিয়ে কয়েকটা ঠাটিয়ে লাগিয়ে দেই। কেন সে আমায় বিয়ে করলো? আমি না হয় বাবা মার জোড়াজুড়িতে বিয়ে করেছি, কিন্তু সে কেন করলো? সে তো মানা করতে পারতো যে এই বিয়েটা সে করতে পারবে না। চরম রাগ হচ্ছে আমার মেয়েটার উপরে। তাও রাগটাকে কন্ট্রোল করে খাটের দিকে এগিয়ে গেলাম। সারাদিন অনেক দখল গেছে, একটু বিশ্রাম নেওয়ার দরকার। শুতে যাব ঠিক তখনই মায়া চেঁচিয়ে উঠল, স্যার, আপনি এ কী করছেন? কী করছি মানে? ঘুমোতে এসেছি। স্যার, আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? একে তো নিজের ছাত্রীকে বিয়ে করেছেন, তার উপর আবার একই খাটে ঘুমানোর জন্য চলে আসছেন। আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? এই মায়া, কী সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ, তোমায় কি সাধে আমি বিয়ে করেছি নাকি? বাবা মা জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। আর কি বললে? একই খাটে ঘুমানোর ব্যাপারে? সেটা তোমাকে বলা উচিত আমার। এমন করে বলছো যেন মনে হচ্ছে খাটটা তোমার। মায়া বলল, খাটটা আমার না হোক, তবে যখন দেখেছেন খাটে একটা মেয়ে বসে আছে, তারপরও একই খাটে শোয়ার জন্য কেন আসেন আপনি? ন্যূনতম কমন সেন্স বলতে কিছুই নেই আপনার। আমি বললাম, মায়া, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না আমি তোমার স্যার। মায়া বলল, মুখ সামলেই কথা বলছি। আর স্যার হন আর যাই হন, সত্যটা তো আমি বলবই। আমার উপর কুনজর আপনার অনেক আগে থেকেই ছিল, তাই আপনি আমায় বিয়ে করেছেন, যাতে করে আমার শরীরটা বুক করতে পারেন। মায়ার মুখ থেকে এসব শুনে নিজেকে আর দমিয়ে রাখতে পারলাম না। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ওর গালে। এই মেয়ে, কি বললি তুই? অনেক আগ থেকে তোর উপরে আমার কুনজর ছিল? সাহস তো কম না তোর। কিসের বাহানা নিয়ে এত বড় বড় কথা বলছিস? হ্যাঁ, ক্লাস 9-এ পড়িস যে সেই মেয়ে তুই? কুনজর যদি থাকতো তাহলে তোর মতো বাচ্চা মেয়েকে বিয়ে করতাম না। মা বাবা যতই জোরাজুরি করুক না কেন, কলেজে পুরো ভালো দেখে একটা ফিগারওয়ালা মেয়েকে বিয়ে করতাম। এবার মায়া কান্না করে দিল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তো তাই করতেন, আমার জীবনটা কেন নষ্ট করলেন? থাপ্পড় খেয়ে মেয়েটা কান্না করে দিয়েছে। বললাম, দেখো মায়া, শেষবারের মতন বলছি, তোমার জীবন আমি নষ্ট করিনি, বরং বাবা মা মিলে উল্টো আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমি নিজে মানতে পারছি না যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। মায়া বলল, যেভাবেই হোক বিয়ে তো করেছেন, এখন আমার তিশানের কি হবে? ওকে যে কথা দিয়েছি আমি, ওর হাত কখনোই ছাড়বো না। মায়ের কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বললাম, কোন তিশান? আমাদের স্কুলের তিশান? মায়া বলল, হ্যাঁ, ওর সাথে 5 মাস ধরে আমার রিলেশন চলছে। ওকে ঠকিয়ে এখন যে প্রতারকের খাতায় নাম লিখিয়েছি। আমার বাবা মার দোষ সব। ওনারা আমাকে আপনার সাথে জোর করে বিয়ে দিয়েছেন। আমি বললাম, এই যে এত হাইপার হওয়ার কিছু নেই।
মা বাবা জোর করে বিয়ে দিয়েছে, তাছাড়া তো আর কিছুই হয়নি। আর তোমার জীবন নষ্ট করার কোনো উদ্দেশ্যই আমার নেই। তুমি যদি চাও তাহলে তিশানের সাথে তোমায় মিলে দিতে পারি আমি। আমার কথা শুনে মায়া খুশি হয়ে বলল, সত্যি স্যার, আপনি আমাকে তিশানের সাথে মিলে দিবেন? সত্যি, তবে তার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে, কারণ বিয়ের পরপরই ডিভোর্স হয় না, কিছুটা সময় লাগে। মায়া বলল, কি 6 মাস? তার আগে যদি আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করে বসেন? মায়া, তুমি কিন্তু আবারও আমার উপর খারাপ কিছু মন্তব্য ছুড়ে মারলে। ডিভোর্সের জন্য 6 মাস সময় চেয়েছি, কিন্তু এখন একটা শর্ত দিব তোমাকে, সেটা মানলেই ডিভোর্স দিব তোমাকে। মায়া বলল, আমি জানি তো আপনি কি শর্ত দিবেন। আপনি আমার সাথে খারাপ কিছু করতে চাইবেন, তাই না? আমি বললাম, আরে সেরকম কিছু না, আমার উপরে যে দোষ চাপিয়ে দিলে সেটা তোমায় তুলে নিতে হবে। মায়া অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। বললাম, কি হলো, তুলবে না? মায়া বলল, জি স্যার, তুলবো। এরপর একটা বালিশ নিয়ে সোফায় চলে গেলাম, কারণ খাটে শোয়ার কোনো ইচ্ছে আমার নেই। খাটে শুলে হয়তো কখন শয়তানটা মাথায় ভর করবে, তখন নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন শরীর খেকু বলে তিলমোহর লেগে যাবে। এমনিতেই যা তা না বলেছে আমাকে। সোফায় শুয়ে ফোনটা হাতে নিয়ে টিপাটিপি করছি, কারণ মনটা ভালো না। ফেসবুক থেকে একটু ঘুরে আসি, হয়তো মনের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। ফেসবুকে ঢুকতে অনবরত মেসেজ আসতে শুরু করলো, এত মেসেজ যে পুরো ফোনটাই হ্যাং হয়ে গেছে। কিরে, আজ হঠাৎ এত মেসেজ দিচ্ছে কে? মেসেঞ্জার চেক করলাম, সবাই দেখি কংগ্রাচুলেশন জানাচ্ছে। কয়েকজনের মেসেজ তুলে চেক করলাম, স্যার আপনার বিবাহিত জীবন সুখের হোক। বন্ধু সাজ্জাদও লিখেছে, দোস্ত ভালো করে বিড়াল মারিস, তোর জন্য শুভকামনা রইল। যা শালা, এটা কি হলো? মনের কষ্ট দূর করতে ফেসবুকে আসলাম, উল্টো আরো কষ্টটা বাড়িয়ে দিল। সব কয়টা মজা নিচ্ছে আমার সাথে, নিজের প্যারা মরে যাচ্ছি, উড়া আছে বিড়াল মারা নিয়ে। সব কয়টা খাটাইশার দল। রাগে ফেসবুক থেকে বেরিয়ে আসলাম, ফোন রেখে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আকাশ, এই আকাশ, দরজা খোল। আম্মু আসছি। শোয়া থেকে উঠে দেখি মায়া তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। দরজা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথে আম্মু হাতে 2টা প্যাকেট দিয়ে বলল, এই নে ধর, পাঞ্জাবি আর শাড়ি। পাঞ্জাবিটা তুই পরবি আর শাড়িটা মায়া মামনিকে পরিয়ে নিচে আসবি দুজনে। নিচে মানুষজন অপেক্ষা করছে নতুন বউকে দেখার জন্য। তারপর আম্মুর হাত থেকে পাঞ্জাবিটা শাড়িটা নিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখলাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া এখনো ঘুমাচ্ছে। ডেকে দিলাম তাকে, মায়া, এই মায়া ওঠো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, নিচে মানুষজন এসেছে তোমাকে দেখতে। মায়া তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেল। পাঞ্জাবি পরে সোফায় বসে আছি। আরে দেখ, আপনাদেরকে তো আমার পরিচয়টা দিতে ভুলে গেছি, আসুন পরিচয়টা আগে দিয়ে দিই। আমি আকাশ মাহমুদ। পড়াশোনা শেষ করে বেসরকারি একটা স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করেছি। যদিও বাবার অডেল সম্পত্তি আছে, আমার শিক্ষকতা করার কোনো প্রয়োজন নেই, তবুও নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করার ইচ্ছে ছিল, তাই শিক্ষকতা পেশাটাকে বেছে নিয়েছি। আর মায়ার ব্যাপারে তো অনেকটাই জেনে গেছেন, বাকি সব আস্তে আস্তে জানতে পারবেন। মায়া ফ্রেশ হয়ে বের হয়েছে, ওর হাতে শাড়িটা দিয়ে বললাম, এই নাও, শাড়িটা পরে নাও। মায়া বলল, আমি তো শাড়ি পরতে পারি না। ওকে, তুমি যতটুকু পারো পরো, বাকিটা আমি ঠিক করে দিব। মায়া শাড়িটা কোনো রকমে পরেছে, তবে শাড়ির কুচি দিতে গিয়ে আটকে গেছে। স্যার, শাড়িটা তো কোনো রকমে পরেছি, তবে কুচিটা তো দিতে পারছি না। ওকে দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। মায়া শাড়ির কুচিটা ঠিক করে দিচ্ছি। কুচি ঠিক করে দিতে দিতে বললাম, মায়া, বাসার কেউ যেন না জানে যে আমি তোমাকে 6 মাস করে ডিভোর্স দিয়ে দিব, আর ততদিন সবার সাথে মিলেমিশে থেকো। মায়া বলল, ওকে, তবে 6 মাস মনে রাখবেন কিন্তু স্যার, 6 মাসের 1 মিনিটও বেশি আমি আপনার সাথে থাকবো না। আচ্ছা ঠিক আছে। তারপর মায়াকে নিয়ে নিচে চলে গেলাম। বাসায় অনেক মানুষ এসেছে নতুন বউকে দেখার জন্য। অনেকটা সময় সেখানেই পেরিয়ে গেল। মানুষজন চলে গেলে নিজের রুমে চলে আসি। মায়া নিচে রয়ে গেল, আম্মুদের সাথে আড্ডা দিচ্ছে হয়তো। এতটা সময় মানুষের সমাগমে থাকায় আমার শরীর ঘামে ভিজে চুপচুপ হয়ে গেছে। দেখ, আবার গোসল করতে হবে। টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গায়ে হালকা পানি মেরে আবার জামা কাপড় পরে নিব। টাওয়ালটা পেঁচিয়ে গায়ে পানি ডালতে শুরু করলাম। সব কিছুর ভিড়ে ওয়াশরুমের দরজাটা আটকাতেই ভুলে গেছি।
এমন সময় হুট করে কোথা থেকে যেন মায়া এসে ওয়াশরুমে ঢুকে পড়ে, আর সাথে সাথে আমার শরীর থেকে টাওয়ালটা পড়ে যায়। মায়া ওয়াশরুমের ভিতরে এই অবস্থায় আমাকে দেখতে পেয়ে চোখে হাত দিয়ে সজোরে চিৎকার মেরে ওঠে। তখন আমার খেয়াল নেই যে আমার গা থেকে টাওয়ালটা পড়ে গেছে। বললাম, মায়া কি করছো? মানুষজন শুনলে কি বলবে? মায়া বলল, আরে স্যার রাখেন তো আপনার মানুষের দেখা দেখি, আপনি আগে আপনার অ্যামাজন জঙ্গলটা ঠিক করেন। অ্যামাজন জঙ্গলের পুরো গাছপালা সহ দেখা যাচ্ছে। মায়ার কথা শুনে শরীরের দিকে তাকিয়ে দেখি আমার শরীর থেকে টাওয়ালটা খুলে নিচে পড়ে আছে। চোখ দুইটা গোল আলুর মতো বড় বড় হয়ে গেছে নিজের শরীরের দিকে তাকিয়ে। নিজেকে দেখে নিজেরই ভয় করতে শুরু করলো। আল্লাহ, কী সব গাছপালা পুষে রেখেছি আমি। তাড়াতাড়ি করে টাওয়ালটা তুলে নিয়ে আমাজন জঙ্গলটা ডেকে ফেললাম। অন্যদিকে মায়া দৌড়ে পালিয়ে গেল ওয়াশরুম থেকে।